আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে লাইভ করতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের সরকারের যে পতন হয়েছে সে বিষয়টা নিয়ে। কী কারণে হলো? এখন এমানুয়েল মাক্রো কী করবে? ফ্রান্সের অভিবাসীদের যে নিয়ম যেটা রয়েছে সেটার কী হবে? সে সকল বিস্তারিত আপনারা জানতে পারবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে যে মূল বিষয়টা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেখানেতে চলে যাই। কী কারণে প্রথমত পদত্যাগটা হলো? প্রথমত যেভাবে বলছিলাম যে মোশন de censure যেটা রয়েছে সেটার মানে কি? এটার মানে হলো ফ্রান্সের এমপি যারা রয়েছেন তারা যদি একটা নিয়মের পক্ষে না থাকে তো সেক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে তারা যদি চায় পার্লামেন্টে একটা আ আবেদন জমা দিতে পারবে। সেটার উপর ভিত্তি করে যদি মেজরিটি এমপি একমত হয় তো সেই ক্ষেত্রে যদি সরকারের বিরুদ্ধে হয়, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে হয় তাহলে তাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হয়। সেটার মাধ্যমেই এই আজকের যে মিশেল বার্নিয়ের সরকারটা রয়েছে তারা পদত্যাগ করতে হচ্ছে, তাদের পতন হয়েছে। কী কারণে হলো? কারণ হলো ফ্রান্সে একটা যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা নিয়ম পাশ করে নিয়েছে এক ধরনের জোরপূর্বক। কারণ হলো ধারা নাম্বার ৪৯.৩ এটা ব্যবহার করে মিশেল বার্নিয়ের সরকার এটাকে পাশ করে নিয়ে গিয়েছে। যার কারণে ফ্রান্সের যারা কিনা বামপন্থী দল রয়েছিল, অ্যালিয়ান্স হিসাবে কাজ করেছে নুভো ফ্রন্ট পপুলার, তারা এই মোশন de censureটা জমা দেয় এবং সাথে করে রাসম্বলমা ন্যাশনাল যারা রয়েছে যেটা কিনা কঠোর ডানপন্থী তারাও সাথে, সাথে মোশন de censure জমা দেয়। ২ টা পড়েছিল এই মোশন de censure। ২ টার মধ্যে প্রথমত তারা বাছাই করে নিয়েছে নুভো ফ্রন্ট পপুলার যে মোশন de censureটা আবেদন করেছিল সেটা নিয়ে। সেক্ষেত্রে দেখা গিয়েছে ভোটের মাধ্যমেতে প্রায় ৩৩১ জন এমপি এটার পক্ষে ছিল। শুধুমাত্র প্রয়োজন ছিল ২৮৮টা এমপির ভোট। টোটাল ৫৭৪টা ভোটের মধ্যে তারা ৩৬১টা ভোট পেয়েছে। তার মানে হলো যে মিশেল বার্নিয়ের সরকারটা আর থাকতে পারবে না, এটা তার পক্ষে তারা আর নেই। এটার জন্যে তারা এই স্থগিত যে ভোটটা রয়েছে মোশন de censure পতনের যে ভোটটা রয়েছে সেটা ভোটটা দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা ৬২ বছর পরে এমনটা দেখা যাচ্ছে। ১৯৬২ সালের এই ঘটনাটা ঘটেছিল যখন কিনা আ ৫ম রিপাবলিকে প্রথমবার এটা হয়েছিল ১৯৬২ সালে। জর্জ পম্পিদুর প্রেসিডেন্টের সময়টাতে এমনটা হয়েছিল। এখন নতুন করে ইতিহাস এবং রেকর্ড পর্যায়ে এমনটা হয়েছে যেখানে ৩৬১ জন এমপি এটার বিরুদ্ধে কাজ করেছে। এখানে কোন দল ভোট দিয়েছে বিশেষ করে মিশেল বার্নিয়ের বিপক্ষে? তারা হলো রাসম্বলমা ন্যাশনাল, সাথে ছিল এরিক সিওত্তি যে রোডটা রয়েছে, রিপাবলিকান যে দলটা আছে ডানপন্থী দল তারাও একত্রিত ছিল, সাথে করে নুভো ফ্রন্ট পপুলার যেখানে কিনা আনসোমিজ, ইকোলজিস্ট, কমিউনিস্ট, সোশ্যালিস্ট তারা একত্রিত হয়ে এটার ভোট দিয়েছে। নুভো ফ্রন্ট পপুলার যারা কিনা অ্যালিয়েন্সটা করেছিল তাদেরই কিন্তু টোটাল ভোট ছিল ১৮৫ জন। সেটার মধ্যে থেকে কয়েকজন বাদ দিয়েছে, ভোট দেয়নি। কিন্তু অন্য যারা রয়েছে টোটালি বেশি দেখা যাচ্ছে ভোট দিয়েছে ৩৩১ জন। তার মানে হলো যে দ্বিতীয় যে মোশন de censureটা রয়েছিল, রাসম্বলমা ন্যাশনাল আবেদন যেটা করেছিল সেটা আর ভোট দিতে হয়নি। প্রথমটাতেই এটা কাজ হয়ে গিয়েছে। এখন আসি, এখন কি হবে? এখন মিশেল বার্নিয়ের সরকার তিনি বৃহস্পতিবার দিন সকালে ১০টার সময় তিনি এমানুয়েল মাক্রোর সাথে কথা বলবেন এবং সেখানেতে তার যে ডিমিশনটা রয়েছে, তার সরকারের যে ডিমিশনটা রয়েছে সেটা তাকে উপস্থাপনা করবে এবং ফ্রান্সের প্রেসিডেন্টকে তারপরে থেকে খুব দ্রুত নতুন একজন প্রাইম মিনিস্টারকে নিয়োগ দিতে হবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে কয়েকজনের নাম উঠে এসেছে যে কে প্রাইম মিনিস্টার হতে পারে। আপনারা জানেন শুধুমাত্র ৩ মাস পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং ৩ মাস ধরেও তিনি চয়েস করছিলেন যে কাকে দিবেন। ঠিক আছে? তারপরে মিশেল বার্নিয়েকে আনে। এখন আসি যে কাকে চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রথমত নাম যেটা আসছে সেটা হলো ফ্রান্সোয়া বায়রু। ঠিক আছে? সাথে করে আরেকজনের নাম আসছে যে কিনা খুব ডেঞ্জারাস একজন।
তিনি হলো ভুনো হোতাইও। এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইম মিনিস্টার হিসাবেও নিয়োগ পেতে পারে, এমনটাও অনেকের ধারণা। যদি কিনা এমনটা হয় তাহলে কিন্তু আরও কঠিন হয়ে যাবে। তারপরে আসছে সেবাস্টিয়া লোকোনো এবং সাথে করে ফ্রান্সোয়া বারোয়াঁ, এদের নামও দেখা যাচ্ছে আসছে, প্রাইম মিনিস্টার হতে পারে তারা, এমনটাই ঘুরপাক করছে। এবং বৃহস্পতিবার দিন সন্ধ্যা ৮টার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিবেন এবং ফ্রান্সের উদ্দেশ্যে, ফ্রান্সের জনগণের উদ্দেশ্যে। আপনারা প্রশ্ন করতে পারেন যে নিয়মটার কারণে এই মিশেল বার্নিয়ের সরকারটা পতন হলো, সেই নিয়মটার কি হবে? সেই নিয়মটার এখন যেটা হবে সেটা হলো ২০২৫ সালেতে নতুন করে আবার তারা বাজেটের জন্যে উপস্থাপনা করতে পারবে এবং তখন নতুন সরকার আসার পরবর্তীতে এই জিনিসটা তারা আবার ভোট দিতে পারে। ২০২৪ সালেতে যেটা কিনা জোরপূর্বক পাশ করে নিয়ে গেল সেটাকে তারা আর টিকতে দিবে না এবং সেখানেতে অনেক ধরনের অনেক সংস্করণ করা হবে। এখন আসি যে অন্য যে দলগুলো রয়েছে তারা কি করতে পারে। বামপন্থী যে দল যেটা রয়েছে, অ্যালিয়ান্স যেটা করেছিল, তারা কিন্তু চাচ্ছিল বামপন্থী দলের মধ্যে থেকে একজনকে প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হোক। এটার জন্য কিন্তু অনেকে প্রেশারও ক্রিয়েট করা হয়েছিল। এখন তারা পুনরায় আবার যেটা আবেদন করছে সেটা হলো হয়তোবা প্রাইম মিনিস্টার নতুন করে নিয়োগ দেওয়া হোক বামপন্থী দলে থেকে, এবং সাথে করে তারা এটাও চাচ্ছে মিশেল বার্নিয়ে চলে গিয়েছে, এখন পালা হলো এমানুয়েল ম্যাক্রোর চলে যাওয়ার। তার মানে হলো তারা আবেদন করছে এমানুয়েল ম্যাক্রো যাতে করে পদত্যাগ করে, ডিমিশন দিয়ে চলে যায়। এই জিনিসটা কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ফ্রান্সের রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এই কথাটা যে এমানুয়েল ম্যাক্রোর যাতে করে ডিমিশন দেয়, কারণ তিনি যেভাবে সরকার চালাচ্ছে সেইটা কেউ আর পছন্দ করছে না এর কারণেতে। এমনটা কিন্তু হতে পারে। এটা কি কারণে হতে পারে? সেটা হলো এমানুয়েল ম্যাক্রো তিনি একটা স্ট্র্যাটেজি করতে পারে। আপনারা জানেন ফ্রান্সে কিন্তু ২ বছর শুধুমাত্র ২ বার, দুঃখিত, ২ টার্ম ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়া যায় পরপর। ঠিক আছে? যদি কিনা ফ্রান্সের প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাক্রো তিনি টেকনিক খাটায় যে তিনি এই তার দ্বিতীয় টার্মটাতে টোটালি ৫ বছর তিনি থাকবেন না, তার আগেই তিনি পদত্যাগ করবেন। তাহলে কিন্তু একটা নিয়ম রয়েছে সেটার উপর ভিত্তি করে তিনি যদি চায় পুনরায় আবার তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করতে পারে। এই টেকনিকটা তিনি খাটাতে পারে। এখন তিনি এটা করবে কি করবে না এটা তার বিষয়। কারণ হলো ফ্রান্সের জনগণ ইতিমধ্যে তার বিষয়টা নিয়ে অনেকটাই ক্ষিপ্ত রয়েছে। এর কারণে তিনি হয়তোবা এই চান্সটা দিতে চাইবে না অন্য যে দল রয়েছে। আর যেভাবে বলেছিলাম যে যতদিন পর্যন্ত না নতুন কোনো প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হবে ততদিন কিন্তু এই মিশেল বার্নিয়ে যে সকল উদ্যোগ নিয়েছিল সে সকল উদ্যোগ সবাইকেই মানতে হবে এবং সেটার উপরে ভিত্তি করেই কাজ করতে হবে। তিনি কাজ চালিয়ে যেতে পারবে যেভাবে চালিয়েছেন এর আগেতেও। এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে আজকে, এমনটা কখনো যেভাবে বলছিলাম ১৯৬২ সালের পরে এটা আর হয়নি। এখন দেখা যাক ফ্রান্সের অবস্থাটা কোন দিকে যায়। এখন আসি অভিবাসীদের যে বিষয়টা রয়েছিল সে বিষয়টা নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখে অভিবাসীদের নিয়ে নতুন একটা নিয়ম চালু হয়ে গেছে, যেটার উপর ভিত্তি করে অনেক কঠিন হয়ে গেছে অভিবাসীদের জীবনযাপনটা করা। এবং সাথে করে ভুনো হোতাইমোকে যখন নিয়োগ দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, তখন কিন্তু এই জিনিসটা আরও কড়াকড়ি করে দেওয়ার তিনি পরিকল্পনা করেছিলেন এবং তিনি চাচ্ছিলেন ২০২৫ সালেতে নতুন করে একটা নিয়ম করার জন্য অভিবাসীদের জন্যে, যেই সকল নিয়মকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছিল সেই সকল নিয়মকে অ্যাপ্লাই করতে যাচ্ছিল এটার মধ্যে। এর কারণেতে যেহেতু মিশেল বার্নিয়ার সরকারটাই আর থাকছে না, তাহলে ভুনো হোতাইও কিন্তু আর থাকতে পারছে না। তার মানে নতুন করে যে পরিকল্পনা তিনি করেছিলেন সেটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে বাস্তবায়ন তিনি করতে পারছে না। এখন আসি, যেহেতু তিনি বাস্তবায়ন করতে পারছেন না, তো সেক্ষেত্রে কি হতে পারে? নতুন যে প্রাইম মিনিস্টার আসবে, যেভাবে বলছিলাম তার নামটাও চলে আসতেছে। তিনি যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এটা তিনি করেই ছাড়বে, তিনি অনেক আরও কড়াকড়ি করতে পারে। সাথে করে তিনি যদি না আসে প্রাইম মিনিস্টার হিসাবে, যদি কিনা অন্য এক ব্যক্তিকে আনা হয় ডানপন্থী দল থেকে, এমানুয়েল ম্যাক্রোর দল থেকে, তাহলে
তাকে এই ভুনো হোতাইয়োকে যদি কিনা আবার পুনরায় নতুন করে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু তিনি কন্টিনিউয়াসলি করে যাবে। তার যে ভিশন রয়েছে সেটাতে তিনি এগোতেই থাকবে। তার মানে এখন পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না বিদেশিদের নিয়ে যে নিয়ম কিভাবে করতে যাচ্ছে, তারা কি করতে পারবে কি করতে পারবে না, এই জিনিসটা কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে। এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এখন পর্যন্ত কোনো কিছুই শিওর করে বলা যাচ্ছে না। আপনারা বুঝতে পারতেছেন ফ্রান্সের যে রাজনীতিক অবস্থাটা রয়েছে এটা অনেকটাই ক্রাইসিস মোমেন্টের দিকে চলে যাচ্ছে দেখা যাচ্ছে। এই ছিল হলো আজকে ফ্রান্সের যে সরকার যে পতন হলো সেটার বিষয়টা নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আমাদের জানারও প্রয়োজন রয়েছে ফ্রান্সের রাজনীতির বিষয়টা নিয়ে। আরেকটা তথ্য দিচ্ছি, ফ্রান্স সলিদারিতে আজি ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে 14ই ডিসেম্বর একটা সেমিনার, যেখানে কিনা আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো, ফ্রান্সের অভিবাসীদের নিয়ম নিয়ে কথা বলবো। 1টার সময় থেকে শুরু হবে, আপনারা অবশ্যই আসতে পারবেন সেখানেতে। সাথে করে যারা কিনা এখনও ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এই পেজটা ফলো করেননি, লাইক করেননি, অবশ্যই করে রাখবেন, যাতে করে সবার আগে সব ধরনের অথেন্টিক তথ্য আপনারা পেতে পারেন, কারণ এখানে অথেন্টিক তথ্যই সবসময় দেওয়া হয়ে থাকে। আর সলিদারিতে আজি ফ্রান্সের পেজটাও লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন অবশ্যই, এবং আমাদের গ্রুপও রয়েছে সেখানে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।